হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা শেয়ার করছি হিউম্যান ব্রেনের এবিসিডি বা ডিটেইল প্রিলিমিনারি আইডিয়া অফ আওয়ার ব্রেন। ঠিক যতটুকু এক্সামের জন্য দরকার, এক্সাম ওরিয়েন্টেড করে অ্যাজ আ নোটস শেয়ার করা আছে, প্রচুর শর্ট ট্রিক্স শেখানো আছে, কোন কোন জায়গায় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট শেয়ার করা আছে এবং বেশ কিছু ইউনিক ইনফরমেশন শেয়ার করা আছে। আর অবশ্যই ভিডিওতে বেশ কিছু কোয়েশ্চেন অ্যাড করা আছে, যার আনসার কিন্তু আমাকে কমেন্টে দিতে ভুলো না। যারা মাধ্যমিক দিচ্ছ তাদের রিভিশনের জন্য, যারা ক্লাস 10-এ উঠলে তাদের নতুন করে পড়ার জন্য, আর যারা নিচু ক্লাসগুলোতে পড়ো তাদের ইনফরমেশন বা জানার জন্য বা ভবিষ্যতে ব্রেনটা আরও সহজভাবে বুঝে নেওয়ার জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট অ্যাডভান্স ভিডিও অবশ্যই আসছে। আর যারা ক্লাস 11-এ পড়ো, সেকেন্ড সেমিস্টারে এই চ্যাপ্টারটা রয়েছে, তারাও কিন্তু দেখে নাও প্রিলিমিনারি আইডিয়ার জন্য, এবং পরবর্তীকালে অ্যাডভান্স ভিডিও অবশ্যই আসবে হিউম্যান। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি হয় দুটি প্রধান অংশ দিয়ে। সেগুলি হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড। এবং আমাদের এই মস্তিষ্ক বা ব্রেনের মধ্যে রয়েছে প্রায় 100 বিলিয়ন নিউরনস। আমরা জানি স্নায়ুতন্ত্রের গঠনগত বা কার্যগত একক বা স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট হচ্ছে এই নিউরন। যদি আমরা এমব্রায়োলজি দেখি, মানে ভ্রূণ অবস্থায় বা এমব্রানিক পিরিয়ডে, তাহলে আমরা সবাই জানি যে আমাদের ভ্রূণের 3টে স্তর দেখা যায়: একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। আর ঠিক একটোডার্মেই রয়েছে বা একটোডার্ম থেকেই তৈরি হয় নিউরাল টিউব। আর এই নিউরাল টিউবের সম্মুখবর্তী অংশ বা এন্টেরিয়র পার্ট যেটা, সেটা রূপান্তরিত হয় ব্রেনে। আর পশ্চাৎবর্তী অংশ বা পস্টেরিয়র পার্ট, সেটা রূপান্তরিত হয় স্পাইনাল কর্ডে। এ প্রসঙ্গে বলে রাখি, আমরা আলোচনা করছি ব্রেনের এমব্রায়োলজি বা ভ্রূণতত্ত্ব, কিভাবে ব্রেন এসেছে বা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে আরও একটি জিনিস বলে রাখি, আমাদের ব্রেনের প্রায় 70-80% গঠন কিন্তু 2 বছর বয়সের মধ্যেই সম্পূর্ণ হয়ে যায়। আর ব্রেনের কমপ্লিট ডেভেলপমেন্ট হতে কিন্তু সময় লাগে 6 বছর বয়সে। ফলে 6 বছর বয়স থেকে একটি বাচ্চা, সে তার পড়াশোনা, জীবনযাপন, তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি কী হবে, মোটামুটি একটা লিনিয়েজ তৈরি হয়ে যায় ঠিক এই সময়। আমাদের ব্রেনকে বলা হয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অফ আওয়ার বডি। বলেছিলাম ভিডিওতে যে ইউনিক ইনফরমেশন কিছু অ্যাড করব, এটা হচ্ছে নাম্বার 1 সেই ইনফরমেশনটা। নাম্বার 2, আমাদের ব্রেনের ওজন। পুরুষদের ক্ষেত্রে, ইন কেস অফ মেলস, দ্য ওয়েট ইজ 1400 গ্রাম, 1.4 কেজি। বাট ইন কেস অফ ফিমেলস ইট ইজ অলমোস্ট 1.25 কেজিস। এটা মাথায় রাখতে হবে। এ প্রসঙ্গে আরও একটা জিনিস বলে রাখি, আর একটা ইনফরমেশন, সেটি হচ্ছে আমাদের বডির যা ওয়েটটা 2% কিন্তু ক্যারি করে আমাদের ব্রেন, বা বডি ওয়েটের প্রপোর্শনে 2% যায় ব্রেনের জন্য। এবার চলে আসি মাধ্যমিকের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট একটা জায়গায়, সেটা হচ্ছে ব্রেনের পর্দা বা মেমব্রেন। আওয়ার ব্রেন ইজ কাভার্ড বাই আ মেমব্রেন উইচ ইজ কল্ড মেনিনজেস অর মেনিক্স। এবার আমরা এটাও জানি যে মেনিনজেস ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস: ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। এই সিকোয়েন্সটা কিন্তু বাইরে থেকে ভেতরের দিকে, ফ্রম আউটসাইড টু ইনসাইড ডুরা ম্যাটার, মাঝে অ্যারাকনয়েড ম্যাটার, সবচেয়ে ভেতরে পায়া ম্যাটার। একটা ছোট্ট নতুন ইনফরমেশন, ডুরা ম্যাটার আর অ্যারাকনয়েড স্পেসের মাঝের যে জায়গাটা, তাকে বলা হয় সাবডিউরাল স্পেস, বাংলাতেও তাই বলে। আর অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটারের মাঝের যে স্পেসটা, তাকে বলা হয় সাব অ্যারাকনয়েড স্পেস, যেটা সিএসএফ বলে যে তরলটি আছে বা সেরিব্রোস্পাইনাল যে ফ্লুইডটি আছে, সেটি দ্বারা পরিপূর্ণ বা ভরে থাকে। আর একটা ইনফরমেশন, ডুরা ম্যাটার কিন্তু সবসময় স্ট্রং হয় এবং ইলাস্টিক হয়, বাট অ্যারাকনয়েড ম্যাটার কিন্তু, আর একটা জিনিস ইনফরমেশন বলেছিলাম ভিডিওতে শেয়ার করব, সেটাই এখানে শেয়ার করলাম, স্টার মার্ক দিয়ে দিলাম। অ্যারাকনয়েড ম্যাটার কিন্তু শুধুমাত্র ম্যামালসদের থাকে বা স্তন্যপায়ী প্রাণীদের থাকে। ব্রেন কিন্তু কিছু অমেরুদণ্ডী প্রাণী বা ইনভার্টিব্রেটসদেরও কিন্তু ব্রেনের অস্তিত্ব পাওয়া গেছে, আর ভার্টিব্রেটসদের তো আছেই, কিন্তু একমাত্র ম্যামালসদেরই অ্যারাকনয়েড ম্যাটার থাকে, আর কারোর কিন্তু অ্যারাকনয়েড ম্যাটার থাকে না, ভার্টিব্রেট হওয়া সত্ত্বেও। আর পায়া ম্যাটার হবে ট্রান্সপারেন্ট। তাহলে বুঝতে পারছো ডুরা ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটারের মধ্যে ডিফারেন্স কি। এই হচ্ছে ব্রেনের পর্দা বা মেমব্রেন, যেটাকে বা যেটা আমাদের ব্রেনকে যান্ত্রিক যে শক বা মেকানিক্যাল যে ইনজিউরি, সেখান থেকে রক্ষা করে। এবার চলে আসি সেই লিকুইডটা বা সেই তরল পদার্থটা যার মধ্যে ব্রেনটি ভাসমান অবস্থায় থাকে, যার নাম সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। মাধ্যমিকে বহুবার প্রশ্ন এসেছে, এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথা থেকে তৈরি হয়। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি হয় কোরয়েড প্লেক্সাস নামে একটি অংশ থেকে, বা এটাকে বলা হয় স্নায়ুরজ্জু থেকে তৈরি হয় এই কোরয়েড প্লেক্সাস, বা যা সিএসএফ তৈরি করতে সাহায্য করে। নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট, পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট আর দ্য ফাংশনস অফ দিস সিএসএফ। এই সিএসএফ এর ফাংশন নাম্বার 1, এটা কিন্তু প্রোটেকশন বা সুরক্ষা প্রদান করে, যে কোনো রকম ইনজিউরি থেকে প্রিভেন্ট করে। এছাড়াও শক অ্যাবজর্বিং মিডিয়াম নামে পরিচিত, ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম এই লাইনটা। তার মানে যত রকমের আঘাত আছে সেগুলোকে
প্রদান করে বা আত্মরক্ষা প্রদান করে বা আমাদের দেহের বাহ্যিক আঘাত থেকে কিন্তু রক্ষা করে ব্রেনকে এই আমাদের সিএসএফ, তাই এর অপর নাম শক অ্যাবজর্বিং মিডিয়াম। এছাড়াও আমাদের ব্রেনের যে হিউজ ওয়েট, আমি একটু আগেই বললাম আমাদের ব্রেনের যদি অ্যাভারেজ ওয়েট দেখো 1.4 কেজি, মাথার মধ্যে সারাক্ষণ 1.4 কেজিকে বয়ে বেড়ানো কিন্তু ডিফিকাল্ট। তোমার মাথার মধ্যে কেউ যদি সারাক্ষণ 1.5 কেজি জিনিস চাপিয়ে দেয় সেটা কিন্তু তোমার পক্ষে বয়ে নিয়ে যাওয়াটা ভেরি ডিফিকাল্ট। তাই এই 1.4 কেজিটাকে 0.18 কেজিতে কনভার্ট করে দেয়। তার মানে ব্রেনে ওজন কমে যাচ্ছে না, বাট এই ফ্লুইডটা এমনভাবে ব্রেনটাকে ভাসিয়ে রাখে যে 1.4 কেজিটা মনে হয় যেন 0.8 কেজি। দ্যাট ইজ ওয়াই these are the functions of CSF, which is very important for exam. Now, most important thing, ব্রেনের স্ট্রাকচার। প্রথমেই বলে রাখি স্ট্রাকচারটা সিম্পলিফাইড ভিউতে দিলাম, বিকজ ক্লাস 10 এবং 11-এর জন্য বা 9-এর জন্য। কেন বলছি? বিকজ ব্রেনের কিন্তু হিউজ স্ট্রাকচার, এখানে অনেক পার্টস আছে, বাট আমি বেশ কিছু পার্টকে স্কিপ করেছি যাতে পরীক্ষার জন্য সুবিধা হয়, বা প্রথমেই যদি আমি একটা অ্যাডভান্স নলেজ দিয়ে দিই তাহলে কিন্তু ভাল লাগবে না। দ্যাট ইজ ওয়াই যেটুকু দরকার পরীক্ষায় ঠিক ততটুকুই এখানে করা আছে। ব্রেনকে মেনলি 3টে ভাগে ভাগ করা হয়: অগ্র মস্তিষ্ক বা প্রসেনসেফালন, মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালন, আর পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বেনসেফালন। এই অগ্র মস্তিষ্কের আরও 2টো ভাগ আছে, একটা টেলেনসেফালন, একটা ডায়েনসেফালন। আর টেলেনসেফালনেরও বেশ কিছু ভাগ আছে, বাট তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেরিব্রাম। তার মানে হিসাব মতো সেরিব্রাম কার অংশ হলো? অগ্র মস্তিষ্ক বা প্রসেনসেফালনের। পরীক্ষার জন্য কিন্তু কোয়েশ্চেন দেয়। এবার সেরিব্রাম আর সেরিবেলামের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলো না, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। বিকজ সেরিব্রাম আছে আমাদের অগ্র মস্তিষ্কে আর সেরিবেলাম কিন্তু আছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কে, বা যাকে আমরা বলি হচ্ছে রম্বেনসেফালন। এই দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার পরীক্ষার পার্সপেক্টিভে। আর ডায়েনসেফালনকে আমরা 2টো ভাগে ভাগ করে দিই, আরও ভাগ আছে যদিও, এপিথ্যালামাসও আছে, বাট এখানে সেটা দিলাম না বিকজ সিলেবাসে নেই। আছে থ্যালামাস আর হাইপোথ্যালামাস, যার কাজ বা ফাংশনও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই মধ্যে থ্যালামাস হাইপোথ্যালামাস কার পার্টে পড়লো? প্রসেনসেফালন বা অগ্র মস্তিষ্কের মধ্যে পড়ে গেল, কিন্তু এটাও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। এবার চলে এসো পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বেনসেফালন। এই রম্বেনসেফালনের 2টো ভাগ, একটা মেটেনসেফালন, একটা মাইলেনসেফালন। এই মেটেনসেফালনকে আমরা 2 ভাগে ভাগ করেছি। এবার আমি বলে দিই, হ্যাঁ, এই যে পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বেনসেফালন, এটাকে আমরা কমন হাইন্ড ব্রেন হিসেবে জানি, আর এটাকে আমরা ফোর ব্রেন হিসেবে জানি, এটাকে আমরা মিড ব্রেন হিসেবে জানি। বাট যেহেতু সায়েন্টিফিক পড়াশোনা করছি তাই সায়েন্টিফিক টার্মগুলোই জানা দরকার। এই মেটেনসেফালনের 2টো ভাগ, একটা সেরিবেলাম, একটা পন্স। আর মাইলেনসেফালন যেটা আছে তার আর একটা নাম হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। আমরা মেডুলা অবলাঙ্গাটা হয়তো নামে চিনি, বাট মাইলেনসেফালন হয়তো নাও চিনতে পারি। তাহলে আমাদের পরীক্ষার জন্য কিন্তু কোন কোন কাজগুলো ইম্পর্টেন্ট, দেখো আমি যেগুলোকে স্কোয়ার বা বক্স করে দিয়েছি সেগুলোর কিন্তু ফাংশন আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই ব্রেনের পুরো স্ট্রাকচারটা লাগবে কিসের জন্য? কোন পার্টটা ফোর ব্রেনে, কোন পার্টটা হাইন্ড ব্রেনে, সেটার জন্য। আর এই ফাংশনসগুলো লাগবে। আমি ইচ্ছা করি মধ্য মস্তিষ্কের কোনো ভাগ এখানে দেখাইনি, বিকজ মধ্য মস্তিষ্কের ভাগগুলো কিন্তু আমার ক্লাস 10 বা 11-এর বেসিক নলেজে লাগে না। নাও ডিটেল স্টাডি করব সেরিব্রাম, অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেনের পার্ট। সেরিব্রামের বাইরে বা এবং ভেতরে 2টো লেয়ার আছে, আউটার লেয়ার এবং ইনার লেয়ার। বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা এখান থেকে ইজিলি বুঝে নিতে পারবে, আর ইংলিশ মিডিয়ামটা ডাইরেক্টলি এখান থেকে করে নিতে পারছো। এই বাইরের লেয়ার বা স্তরটি তৈরি হয় গ্রে ম্যাটার দিয়ে। যা এই গ্রে ম্যাটার কী দিয়ে তৈরি হয়? গ্রে ম্যাটার তৈরি হয় নিউরনে কোষ দেহ বা সেল বডি। তাহলে কী করে মনে রাখবে? সেরিব্রাম, তার বাইরের লেয়ার, সেখানে রয়েছে গ্রে ম্যাটার, সেই গ্রে ম্যাটার তৈরি হয় সেল বডি। ঠিক এই সিকোয়েন্সে বলেছিলাম, ট্রিক শিখিয়ে দেবো, এই সিকোয়েন্সে মনে রাখতে হবে। আর ইনার লেয়ার বা ভেতরের লেয়ারটা তৈরি হয় হোয়াইট ম্যাটার দিয়ে, যা মাইলিন সিড তৈরি করে বা নিউরনের গায়ে যে মাইলিন সিড রয়েছে তা তৈরি করে। আর এই সেরিব্রামকে 2টো হেমিস্ফিয়ারে ভাগ করা যায় বা 2টো গোলার্ধে ভাগ করা যায়, যাকে আমরা বলি সেরিব্রাল হেমিস্ফিয়ার। আর যাতে 2টো গোলার্ধ মিশে না যায় মাঝখানে রয়েছে একটা ডিভাইডার। এই ডিভাইডারটাকে আমরা বলি মেডিয়ান ফিশার বা কর্পাস ক্যালোসাম। এখানে আরও একটা বলে দিই, এই কর্পাস ক্যালোসামও কিন্তু শুধুমাত্র ম্যামালিয়ান ক্যারেক্টার। এর আগে কিন্তু আমরা আরেকটা পয়েন্ট দেখেছিলাম, অ্যারাকনয়েড ম্যাটার ম্যামালিয়ান ক্যারেক্টার, এখানে কর্পাস ক্যালোসামও কিন্তু একটা ম্যামালিয়ান ক্যারেক্টার। এবার দেখে নিই আমাদের ব্রেনের যে লোবসগুলো আছে, মানে আমাদের সেরিব্রামের যে লোবসগুলো আছে, এই লোবগুলো কিন্তু ক্লাস 10-এ খুব একটা না দিলেও 11-এ লাগে। তবে যারা ডিটেল স্টাডি করছে বা ভবিষ্যতে সায়েন্স পড়তে চাইছে তাদের জন্য তো লাগবেই। বেসিক্যালি লোব 5টা হয়, বাট সিলেবাসে 4টের কথা বলা আছে, বা 4টেকে আমি ফোকাস করব: ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। এছাড়াও লিম্বিক বলে একটা কিন্তু লোবের অস্তিত্ব জানা গেছে। এর মধ্যে ফ্রন্টালটা হচ্ছে লার্জেস্ট। এটা একটা শর্ট কোয়েশ্চেন দিয়ে দেয়, কোন লোবটা সবচেয়ে বড়? আমরা কথা বলছি সেরিব্রামের লোব নিয়ে, তাহলে ফ্রন্টাল হচ্ছে লার্জেস্ট, এর আন্ডারে পড়ে। প্রত্যেকটা লোবের কাজ ভেরি ইম্পর্টেন্ট। ফ্রন্টাল বা সম্মুখবর্তী মেন কাজ কি? ভলান্টারি লোকোমোশন, মানে ঐচ্ছিক গমন, আমাদের যে হাঁটা চলা, মানে নিজের ইচ্ছে যে হাঁটা চলা, এই সব কিছুকে কিন্তু কন্ট্রোল করে।
ব্রোকাস এরিয়া, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এক্সাম। ব্রোকাস এরিয়া, আমাদের সেরিব্রামের ফ্রন্টাল লোবের মধ্যে একটা জায়গা রয়েছে যার নাম ব্রোকাস এরিয়া। 11-এ বহুবার এসেছে, নিটেও এসেছে। এই ব্রোকাস এরিয়া কি কাজ করে? এই ব্রোকাস এরিয়া কিন্তু কথাবার্তা বলা এবং মেকিং সেন্টেন্স মানে সুসংহত বাক্য গঠনের কাজে লাগে। এই ব্রোকাস এরিয়ায় ডিফেক্ট থাকলে কিন্তু অনেক সময় বাচ্চারা প্রপার কথা বলতে পারে না বা বাক্য গঠন করে বা প্রপার সেন্টেন্স তৈরি করতে পারে না। এছাড়াও এর একটা ভিজুয়াল ফাংশন রয়েছে, দর্শন কেন্দ্র, এছাড়াও এবং কমপ্লেক্স অ্যাক্টিভিটি, কমপ্লেক্স মোটর অ্যাক্টিভিটিস হবে। তার মানে আমাদের ভাবনা, চিন্তা, মেমোরি, ডিসিশন নেওয়া, মোরাল অ্যাক্টিভিটিস, এই সব কিছুকে কিন্তু কন্ট্রোল করে। ডিসিশন মেকিং, সলভিং বা এই যে পাওয়ার্সগুলো রয়েছে এই সবগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে এই ফ্রন্টাল লোব। চলে আসি প্যারাইটাল লোব, মানে 2 নম্বর। এই প্যারাইটাল লোবটাকে বলা হয় সোম্যাটো সেন্সারি এরিয়া। কিছু জিনিসের প্রপার বাংলা মানে হয় না। সোম্যাটো সেন্সারি এরিয়া মানে এই প্যারাইটাল লোব টাচ, স্পর্শ, পেইন যন্ত্রণা বা সেন্সেশন, ঠান্ডা লাগা, গরম লাগা, এই যে সমস্ত কিছুকে ফিল করতে হেল্প করে। তাই এই রিজিয়নটা হচ্ছে সেন্সারি এরিয়া বা সোম্যাটো সেন্সারি এরিয়া। পরীক্ষার জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট টার্ম সোম্যাটো সেন্সারি এরিয়া। বোঝা গেল? অক্সিপিটাল লোব, অক্সিপিটাল লোবের কিন্তু একটাই মেইন কাজ, সেটা হচ্ছে ভিজুয়াল মানে দর্শন কেন্দ্র বা দেখা বা দেখতে সাহায্য করে। আর চলে আসি টেম্পোরাল। টেম্পোরালটা কি হবে? অডিটরি সেন্সেশন মানে শোনা বা শ্রবণ কেন্দ্র। তাহলে তোমাকে যদি পরীক্ষায় বলে যে আমাদের মস্তিষ্কের শ্রবণ কেন্দ্র কোথায় অবস্থিত, কোন লোবে? টেম্পোরাল। দর্শন কেন্দ্র কোথায় অবস্থিত? অক্সিপিটাল। সোম্যাটো সেন্সারি এরিয়া বা সেন্সেশন বা ফিল বা অনুভূতির কেন্দ্র কোথায় অবস্থিত? প্যারাইটাল। এইভাবে কিন্তু ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেনে আনসার করে দিতে পারবে। এবার একটা জিনিস বলি, টেম্পোরালটা মনে রাখার উপায় আছে। আমাদের চোখের মধ্যে রয়েছে টিম্প্যানিক বা আমাদের কানের মধ্যে রয়েছে টিম্প্যানিক পর্দা, সেখান থেকে টেম্পোরাল মনে রাখাটা যায়। বোঝা গেল? এই হচ্ছে লোবসগুলো। বলেছিলাম ট্রিক্স বলে দেবো। ট্রিক্স আর একটা ট্রিক সেটা হচ্ছে, এবার পরীক্ষায় তোমায় ধরো দিল, যেটা মাধ্যমিকে দেয়, সেরিব্রামের ফাংশন বা কাজ লেখো। এইগুলোকেই অ্যাসেম্বল করে জড়ো করে কাজ বানিয়ে দাও। তাহলে আর আলাদা করে সেরিব্রামের ফাংশন মুখস্থ করার দরকার হচ্ছে না। কি বললাম? এইগুলোকেই জড়ো করো। তার মানে ঐচ্ছিক গমন, দর্শন কেন্দ্র, শ্রবণ কেন্দ্র, কথাবার্তা বলা বা বাক্য গুছিয়ে বলা, টাচ, পেইন, ফিল, সেন্সেশন করা, এই সব কিছুকে কন্ট্রোল করে আমাদের এই সেরিব্রাম। বোঝা হয়ে গেল? তাহলে এইগুলোকেই কিন্তু কাজ বানিয়ে আমরা পয়েন্ট ওয়াইজ লিখে দিচ্ছি 1 2 3 4 করে। তখন চলে আসি ডায়েনসেফালনে। ডায়েনসেফালনের মধ্যে 3টে মেইন জিনিস যেটা পড়তে হবে, এপিথ্যালামাস, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তার মধ্যে থ্যালামাস এবং হাইপোথ্যালামাসকে আমাকে ফোকাস করতে হবে। কিন্তু এপিথ্যালামাস থেকে একটু বলে দিই, যেটা 11-এর জন্য স্পেশালি কাজে লাগে, 10-এর এক্সট্রা স্টাডির জন্য লাগে। এই এপিথ্যালামাসের মধ্যে রয়েছে পিনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল বডি। এই পিনিয়াল গ্রন্থি বা পিনিয়াল বডি কিন্তু আমাদের সেক্সুয়াল ম্যাচুরিটি অ্যাটেইন করতে বা সেক্সুয়াল ম্যাচুরিটি অ্যাচিভ করতে সাহায্য করে থাকে, এটা মাথায় রাখতে হবে। আর থ্যালামাস, এই ডায়েনসেফালনের 80% জায়গা জুড়ে রয়েছে এই থ্যালামাস, যা রিলে স্টেশন নামে পরিচিত। রিলে স্টেশন কেন? সারা দেহ থেকে বা অল ওভার দ্য বডি থেকে যে এরা কী করে, সেন্সারি ইনপুটসকে অ্যাচিভ করে বা রিসিভ করে সেটাকে সেরিব্রাল কর্টেক্সে সেন্ড করে বা প্রেরণ করে। তাহলে সারা দেহ থেকে সেন্সারি যে উদ্দীপনা গ্রহণ করে তা সেরিব্রাল কর্টেক্সে প্রেরণ করে, তাই একে রিলে স্টেশন বলে। একটা কোয়েশ্চেনে কিন্তু আনসার হয়ে গেল। এছাড়াও স্লিপ অ্যাওয়াকিং কন্ট্রোল করে, মানে নিদ্রা জাগরণ চক্রকে কন্ট্রোল করে, মানে তোমার স্লিপ প্যাটার্ন, প্রতিদিন যে আমাদের একটা নির্দিষ্ট সময় ঘুম আসে, ঘুম ভাঙে, এই সব কিছুকে কন্ট্রোল করে। এছাড়াও অ্যারাউজাল অ্যান্ড পেন রেগুলেশনও কন্ট্রোল করে, মানে যন্ত্রণা থেকে যে মুক্তি বা হোমিওস্ট্যাটিক যে ব্যালেন্স মেনটেন করা, এই সব কিছুকে কিন্তু কন্ট্রোল করে আমাদের এই থ্যালামাস। এবার চলে আসি হাইপোথ্যালামাসের ক্ষেত্রে। হাইপোথ্যালামাসের মধ্যভাগ জুড়ে রয়েছে কিন্তু মাস্টার গ্ল্যান্ড, মানে সেই পিটুইটারি গ্রন্থি। হাইপোথ্যালামাস ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এই হাইপোথ্যালামাস থেকে বেশ কিছু হরমোন রেগুলেশন হয়ে থাকে, যেমন গ্রোথ হরমোন, ইনহিবিটিং হরমোন, যেমন গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, যেমন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেমন থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই সবগুলো কিন্তু কন্ট্রোল হয় বা রিলিজ বা সিক্রেশন হয় এই হাইপোথ্যালামাস থেকে। এছাড়াও হাইপোথ্যালামাসের মধ্যে রয়েছে কিছু নিউরো সিক্রেটারি কোষ বা সেল, যাদের কাজ হচ্ছে নিউরো হরমোনকে ক্ষরণ করা। আমরা সবাই জানি পিটুইটারি গ্রন্থির পশ্চাৎভাগ বা পস্টেরিয়র পার্ট থেকে নির্গত বা নিউরো হাইপোফাইসিস থেকে নির্গত হয় 2টি হরমোন, যা নিউরো হরমোন নামে পরিচিত, যেমন এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন।
হাইপোথ্যালামাসের কাজ নাম্বার 2, থার্মোরেগুলেশন, উষ্ণতা নিয়ন্ত্রণ করা। আমরা অনেক সময় লিখে দিয়ে চলে আসি হাইপোথ্যালামাসের কাজ কি থার্মোরেগুলেশন করা, কিন্তু কী করে করে যদি লিখে দিতে পারি তাহলে কিন্তু নাম্বারটা বেশি পাওয়া যেতে পারে। ভ্যাসোডাইলেশন, ভ্যাসোকনস্ট্রিকশন, তার মানেটা কি? তার মানে হচ্ছে গরমকালে এরা ভ্যাসোডাইলেট করে, মানে আমাদের শিরা উপশিরাগুলোকে প্রসারিত করে, ডাইলেট করে। তার ফলে কী হয়, আমাদের ঘাম হওয়া শুরু হয়, দেহ ঠান্ডা হয়, কুলিং প্রসেসটা অন হয়। শীতকালে ঠিক উল্টো কাজটা করে, ভ্যাসোকনস্ট্রিকশন করে। তার ফলে কী হয়, তোমার হিট লসটা তোমার প্রিভেন্ট হয়, শরীর থেকে তাপটা বেরিয়ে যাওয়াটা কমে যায়। ফলে শীতকালে দেহের ভেতরটা গরম থাকে, গরমকালে দেহের ভেতরটা ঠান্ডা থাকে ঘামাবার ফলে। এছাড়াও হাঙ্গার অ্যান্ড ফুড ইনটেক, মানে এই যে আমাদের খাওয়া দাওয়া বা খিদে পাচ্ছে, খেতে হবে, এই যে ফিলিংটা, এটাও কিন্তু হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। দ্যাট ইজ ওয়াই হাইপোথ্যালামাসকে বলে ফিডিং সেন্টার অ্যান্ড স্যাটিসফাইং সেন্টার। মানে কোনো কিছু খাওয়ার পর যে পেটটা ভরে গেল বা কোনো টেস্টি খাওয়ার পর যে আমরা স্যাটিসফ্যাকশনটা আসে, সেটাও কিন্তু হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। আর কন্ট্রোল করে মোস্ট ইম্পর্টেন্ট থিং, সার্কেডিয়ান রিদম। মানে সার্কেডিয়ান রিদম মানে কি? সার্ক মানে সার্কেল, আর ডিয়ান মানে ডে, রিদম মানে ছন্দ। আমাদের দেহে প্রতিদিন নিয়ম মেনে যে ছন্দগুলো কন্ট্রোল হয়, মানে আমাদের দেহের ভেতরে যে অদৃশ্য একটি বায়োলজিক্যাল ক্লক আছে, যে ক্লকটা আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম ভাঙা, খিদে পাওয়া, টায়ার্ড ফিল করা, এই সব কিছু, বা আমাদের প্রতিদিন যে নিত্য নৈমিত্তিক কাজকর্মগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে, এই সব কিছুকে কিন্তু কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসের কাজের মধ্যে কিন্তু আমাদের এই 4টে কাজ ইজিলি অ্যাড হয়ে যাচ্ছে। চলে আসি পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন্ড ব্রেন। এবার সেই সেরিবেলাম, অগ্র মস্তিষ্কে কিন্তু ছিল সেরিব্রাম। আমরা যদি পশ্চাৎ মস্তিষ্কের একটা আউটলাইন দেখি তাহলে দেখতে পাবো এই সেরিবেলামেরও কিন্তু দুটো হেমিস্ফিয়ার রয়েছে। সেই যেরকম সেরিব্রাল হেমিস্ফিয়ার ছিল এখানেও, আর এই দুটো গোলার্ধকে ভাগ করেছে কে? এটা সেরিবেলামের আমাদের রাইট, এটা লেফট সাইড হেমিস্ফিয়ার। মাঝখানে দুটোকে ভাগ করেছে ভার্মিস। এবার আমাকে বলো তো, আমাদের সেরিব্রামের যে দুটো হেমিস্ফিয়ার ছিল বা গোলার্ধ ছিল, তাকে কে ভাগ করেছিল? কোয়েশ্চেনটা কমেন্টে অবশ্যই আনসারটা দিও, কিন্তু রিভাইজ হয়ে যাবে। এটাকে বলা হয় ভার্মিস। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, আমাদের সেরিবেলামকে বলা হয় লিটল ব্রেন, ভেরি ইম্পর্ট্যান্ট। আর একে ভাগ করেছে কে? ভার্মিস। এটা মাথায় রাখতে হবে, এটা একটা সেরিবেলামের বেসিক স্ট্রাকচার। সেরিবেলাম ভার্সেস সেরিব্রাম, আমাকে অবশ্যই কমেন্টে জানিও সেরিবেলামের সঙ্গে সেরিব্রামের যদি পার্থক্য লিখতে দেয় আনসারটা কী হবে। পরীক্ষার পার্সপেক্টিভে পড়ছি, আমরা জানার জন্য আরও অনেক ইনফরমেশন আছে যা ভবিষ্যতে শেয়ার করবো অ্যাডভান্সে বা অ্যাডভান্স ভিডিওতে, কিন্তু আমরা পরীক্ষার পার্সপেক্টিভে পড়ছি বা পরীক্ষার আগে রিভাইজ করার জন্য পড়ছি। তাহলে দেখে নি চট করে ফাংশনস। পয়শ্চার অ্যান্ড ইকুইলিব্রিয়াম মানে হাঁটা চলা করা। মাধ্যমিকে খুব কমন টেস্ট পেপারে একটা প্রশ্ন থাকে যে কোনো একজন ব্যক্তি অ্যাক্সিডেন্টের ফলে তার পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন্ড ব্রেনে চোট পেল, তাহলে তার ভবিষ্যতে কী কী সমস্যা হবে? এই যে পয়শ্চার অ্যান্ড ইকুইলিব্রিয়াম মেনটেন, মানে তোমার সোজা হাঁটা বা স্ট্রেট হয়ে হাঁটা বা দাঁড়িয়ে থাকাটা ডিসব্যালেন্স হবে। মাসেল টোনকে মেনটেন করে। ভলান্টারি মুভমেন্ট মানে আমাদের ঐচ্ছিক পেশির যে কাজকর্মগুলো সেগুলোকে নির্দেশ করে। আর মোটর লার্নিং মানে আমাদের বুদ্ধি, ভাবনা, চিন্তা, বিকাশ, এই সব কিছুকে, অঙ্কের সূত্র মনে রাখা, জটিল অঙ্ক সলভ করা, নিউমেরিক্যাল এবিলিটিস, জেনারেল ইন্টেলিজেন্স, এই সব কিছুকে, মেমোরি, সব কিছুকে কন্ট্রোল করে। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, যখন কেউ অ্যালকোহল নেয় বা মদ্যপান করে, অ্যালকোহল অ্যাডিকটিভ হয়ে যায়, তখন কিন্তু তার এই সেরিবেলাম ডিস্টার্বড হয়ে যায়, ফলে তার বডির ব্যালেন্স কিন্তু থাকে না, ফলে সে হাঁটাচলা করতে পারে না বা টলতে থাকে। তার কারণ কিন্তু সেরিবেলামের ডিস্টারবেন্সটা নষ্ট করে দেয় বা সেরিবেলামকে কিছুক্ষণের জন্য ইনঅ্যাক্টিভ করে দেয় আমাদের এই অ্যালকোহল। চলে এসব পন্স, আমাদের হাইন্ড ব্রেনের আর একটি অংশ পন্স। এই পন্সের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কাজ। পন্স মাত্র 2.5 সেন্টিমিটার লেন্থের হয়ে থাকে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের এই পন্স থেকে কিন্তু অরিজিনেট করে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর ক্রেনিয়াল নার্ভস। তোমাদের কাজ এই ক্রেনিয়াল নার্ভসগুলোর নামগুলো কমেন্টে লিখে দেওয়া, যে এই 5, 6, 7, 8 ক্রেনিয়াল নার্ভসের নাম কি। অলরেডি আমি একটা ভিডিও শেয়ার করব তোমাদের জন্য এই ক্রেনিয়াল নার্ভস, এই যে 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভসকে মনে রাখার সহজ উপায়। এবার চটপট কমেন্টে বলে ফেলো এই 4টে ক্রেনিয়াল নার্ভসের নাম কি। তাহলে এরা অরিজিনেট করে কোথা থেকে? পন্স থেকে। আর এটা তো আমরা অলরেডি জানি যে আমাদের পন্স নিঃশ্বাস বা প্রশ্বাস কেন্দ্র হিসেবে কাজ করে, ব্রিদিং সেন্টার। কেন? বিকজ এখানে রয়েছে নিউমোট্যাক্সিক সেন্টার, যার জন্য পন্স কিন্তু ব্রিদিং সেন্টার হিসেবে কাজ করে। এছাড়াও ইউরিনেশন, মূত্রত্যাগ, জ মুভমেন্ট মানে হচ্ছে আমাদের চোয়ালের বা যে কথা বলার সময় যে জয়ের মুভমেন্ট বা চোয়ালের যে সঞ্চালন সেটা, এবং অক্ষিগোলক বা আই মুভমেন্টেও কিন্তু সাহায্য করে। তাহলে টোটাল এই 3টি ফাংশন আমাকে মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর এই ক্রেনিয়াল নার্ভ, যে করোটি স্নায়ু আছে বা ক্রেনিয়াল নার্ভস রয়েছে, তারাও কিন্তু এখান থেকে অরিজিনেট করে।